এবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এবং সামগ্রিকভাবে সেভেন সিস্টার্সের দিকে সরাসরি হাত বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েল। সবুজ পাহাড় আর মেঘে ঢাকা এই অঞ্চলটি এমনিতেই দীর্ঘদিন ধরে জাতিগত সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতার এক উত্তপ্ত কেন্দ্র। আর এই অস্থিরতার সুযোগ নিয়েই সেখানে প্রবেশ করেছে ইসরায়েলের সুদূর প্রসারী এক আগ্রাসী নীল নকশা। মিয়ানমার এবং বাংলাদেশ ঘেঁষা এই পাহাড়ি জনপদ থেকে সম্প্রতি ২৫০ ভারতীয় নাগরিকের একটি বিশাল দল পাকাপাকিভাবে ইসরায়েলে পাড়ি জমিয়েছে। ভারতের মতো একটি স্বাধীন রাষ্ট্র থেকে ইসরায়েলে এই গণস্থানান্তরের ঘটনা কোনো সাধারণ অভিবাসন নয়। এর নেপথ্যে কাজ করছে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে নতুন করে ইহুদি বসতি স্থাপন এবং এই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো চিরতরে বদলে দেওয়ার এক অমানবিক এজেন্ডা। ভারত ছেড়ে ইসরায়েলে পাড়ি জমানো এই মানুষগুলো মূলত বেনে মেনাসের সম্প্রদায়ের সদস্য। তাদের জোরালো দাবি, তারা প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের সরাসরি বংশধর। ঐতিহাসিক তথ্য এবং বাইবেলের বর্ণনা অনুযায়ী প্রাচীন ইসরায়েল গঠিত হয়েছিল মোট ১২টি গোত্র বা উপজাতি নিয়ে। এর মধ্যে জোসেফের ২ পুত্র এফরাইম এবং মনশের নামানুসারে জন্ম নেয় ২টি আলাদা গোত্র। বেনে মেনাসে সম্প্রদায়ের মানুষেরা নিজেদের সেই মনশে গোত্রের বংশধর হিসেবে পরিচয় দেয়। ইতিহাস বলে ৭২২ খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয় সাম্রাজ্যে ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলের ১০টি গোষ্ঠী সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাণ বাঁচাতে প্রায় ১০,০০০ মেনাসে সদস্য নিজেদের আদি বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হয়। পারস্য, আফগানিস্তান, তিব্বত এবং চীনের বিস্তীর্ণ ভূখণ্ড পেরিয়ে শত শত বছর পর তারা ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে মণিপুর এবং মিজোরামে এসে বসতি স্থাপন করে। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং নীরব এক অভিবাসন। ভৌগোলিক এবং পরিবেশগত এই সুদীর্ঘ পরিবর্তনের কারণে মেনাসের শারীরিক গঠনে ব্যাপক পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্য থেকে এসে চীনের ভূখণ্ডে বসবাস এবং সেখানকার মঙ্গলয়েড চেহারার মানুষদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ফলে তাদের বর্তমান চেহারায় মঙ্গোলীয় ছাপ অত্যন্ত স্পষ্ট। এক পলক দেখলে অরুণাচল বা মণিপুরের অন্য আদিবাসীদের সাথে তাদের কোনো পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব নয়। তাদের মুখের ভাষাও তিব্বতী বর্মী ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। নৃবৈজ্ঞানিক তথ্য মতে মণিপুরে বসবাসরত এই মেনাসেরা মূলত স্থানীয় কুকি সম্প্রদায়ের একটি অংশ। এই অঞ্চলে আসা মার্কিন খ্রিস্টান মিশনারিদের প্রভাবে কুকি সম্প্রদায়ের বড় একটি অংশ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। কিন্তু এর পরেও মেনাসাদের অনেকেই নিজেদের প্রাচীন ইহুদি পরিচয় এবং কিছু রীতিনীতি কঠোরভাবে ধরে রাখে। খতনার মতো প্রাচীন ইহুদি রীতি তারা শত শত বছর ধরে এই ভারতীয় ভূখণ্ডেও অব্যাহত রেখেছে। ১৯৭০-এর দশকের দিকে বেশ কয়েকজন ইসরায়েলি নৃবিজ্ঞানী ভারতের এই উত্তর পূর্বাঞ্চলে আসেন। তাদের মূল লক্ষ্য ছিল হারিয়ে যাওয়া ইহুদিদের সন্ধান করা। তারা স্থানীয় কুকি সম্প্রদায়ের কিছু রীতিনীতির সাথে ইহুদি প্রথার অদ্ভুত মিল খুঁজে পান। কুকিদের ব্যবহৃত কিছু মন্ত্রের সুর ইসরায়েলিদের কাছে অত্যন্ত পরিচিত মনে হয়। তাদের লোককথায় প্রাচীন মিশর থেকে পালিয়ে আসার ঘটনা ছায়া দেখতে পাওয়া যায়। ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই মানুষেরা ত্রাতার খোঁজে মানাসে বা এই জাতীয় শব্দ উচ্চারণ করত। এসব নিরেট প্রমাণের ভিত্তিতেই ইসরায়েলের তরফ থেকে বেনে মেনাসে গোত্রকে ইহুদিদের হারিয়ে যাওয়া অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। শত শত বছর ধরে ভারতে বসবাস করলেও এই জনগোষ্ঠীর মধ্যে ইসরায়েলে ফিরে যাওয়ার একটি সুপ্ত বাসনা কাজ করত। ইতিহাস এবং লোককথার এই সংমিশ্রণকে অত্যন্ত সুনিপুণভাবে কাজে লাগায় সাভে ইসরায়েল নামের একটি কট্টরপন্থী ইসরায়েলি সংস্থা। তাদের দেওয়া তথ্য মতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এখনও প্রায় ৭,০০০ মেনাসে সম্প্রদায়ের মানুষ বসবাস করছে। গত বছরের নভেম্বরে ইসরায়েল সরকার ভারতে থাকা এই মেনাসেদের পর্যায়ক্রমে অভিবাসনের সুযোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তারই অংশ হিসেবে সম্প্রতি ২৫০ জন বেনে মেনাসেকে বিশেষ বিমানে করে দিল্লির বিমানবন্দর থেকে সরাসরি তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা এই কাজে সরাসরি যুক্ত ছিল এবং পুরো প্রক্রিয়ার তদারকি করেছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর তাদের নীল সাদা বেলুনের তোরণ সাজিয়ে এবং ইহুদি গান গেয়ে অভ্যর্থনা জানানো হয়। ইসরায়েলের অভিবাসন মন্ত্রী অফির সোফার এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই স্থানান্তর প্রক্রিয়ার একটি বড় অংশের খরচ বহন করছে এবং নেতানিয়াহু নিজে এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়নবাদী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।
এই পুরো প্রক্রিয়ার পেছনে দখলদার ইসরায়েলের চরম স্বার্থান্বেষী এবং অন্ধকার একটি উদ্দেশ্য রয়েছে। 2023 সালে হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল অভাবনীয় অর্থনৈতিক এবং শ্রমশক্তি সংকটে পড়েছে। দখলদার বাহিনীর হাজার হাজার সদস্য যুদ্ধে যোগ দিয়েছে। রকেট হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরায়েলে প্রবেশ করে কাজ করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে নেপাল, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা ইসরায়েল ছেড়ে নিজেদের দেশে ফিরে গেছে। ফলে ইসরায়েলের অর্থনীতি, কৃষি এবং নির্মাণ খাত প্রায় স্থবির হয়ে পড়েছে। এই বিশাল শ্রমঘাটতি পূরণ করতে মরিয়া ইসরায়েল এখন বেনে মেনাসেদের মতো সহজ সরল গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। তাদেরকে মূলত সস্তা শ্রম এবং জনতাত্ত্বিক ঢাল হিসেবে কাজে লাগানো হচ্ছে। শ্রমশক্তির অভাব মেটানোর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় লক্ষ্য হল ফিলিস্তিনের বুকে জনতাত্ত্বিক কাঠামো পুরোপুরি পরিবর্তন করে দেওয়া। ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে জোরপূর্বক নতুন নতুন অবৈধ বসতি নির্মাণ করে সেখানে ইহুদি জনসংখ্যা বাড়ানোর সুপরিকল্পিত আয়োজন চলছে। 2005 সালের আগে ইসরায়েলে নিয়ে যাওয়া মেনাসেদের অনেককেই পশ্চিম তীরের হেব্রন এবং গাজার অবৈধ বসতিগুলোতে রাখা হয়েছিল। এবার নতুন করে নিয়ে যাওয়া এই 250 জনকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গালিল এলাকায় বসতি স্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে। চলমান যুদ্ধের কারণে গালিল অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ইসরায়েলি সেখান থেকে ভয়ে সরে গেছে। ওই শূন্যস্থান পূরণের জন্যই সুদূর ভারত থেকে এই মানুষদের নিয়ে যাওয়া হচ্ছে। এটি ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি আধিপত্য বিস্তারের এক নগ্ন এবং আগ্রাসী দৃষ্টান্ত। এখানে অত্যন্ত বৈষম্যমূলক একটি আইনি কাঠামো ব্যবহার করছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলি ল অব রিটার্ন বা প্রত্যাবর্তনের আইন অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইহুদিদের ইসরায়েলে এসে নাগরিকত্ব নেওয়ার সুযোগ দেওয়া হয়। অথচ যে ফিলিস্তিনিরা কয়েক প্রজন্ম ধরে ওই ভূমিতে বসবাস করে আসছিল, তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজ ভূমিতে ফেরার অধিকার ধারাবাহিকভাবে অস্বীকার করা হচ্ছে। হাজার মাইল দূরের এক কাল্পনিক শিকড়ের টানে ভিনদেশি মানুষদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে নিজ ভূমির মূল বাসিন্দাদের উদ্বাস্তু করে রাখা হয়েছে। শুধু তাই নয়, ভারতে বসবাসকারী মেনাসেদের অনেকেই দীর্ঘকাল খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল, কিন্তু ইসরায়েলে পৌঁছানোর পর তাদের সামনে প্রথম শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে নাগরিকত্ব পেতে হলে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হতে হবে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে ধর্মকে কেবল একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইসরায়েল নিজেদের রাজনৈতিক এবং দখলদারিত্বের উদ্দেশ্য হাসিল করছে। বেনে মেনাসেদের এই দেশ ত্যাগের পেছনে শুধুমাত্র ধর্মের টান কাজ করছে এমনটি ভাবার কোনো যৌক্তিক কারণ নেই। এর নেপথ্যে রয়েছে মণিপুরের চরম দারিদ্র্য এবং দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী জাতিগত সংঘাত। মণিপুরে প্রায় 3 বছর ধরে প্রাণঘাতী সংঘাত চলছে, যা সেখানকার জনজীবনকে পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছে। অর্থনৈতিক দিক দিয়েও এই দুই অঞ্চলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মণিপুরের মাথাপিছু আয় বছরে মাত্র $1200, যেখানে ইসরায়েলের মাথাপিছু আয় $55,000-এরও বেশি। চরম দারিদ্র্য, বেকারত্ব এবং প্রতিনিয়ত মৃত্যুর ভয়ের মধ্যে থাকা একটি জনগোষ্ঠীর কাছে উন্নত জীবনের প্রলোভন অত্যন্ত আকর্ষণীয়। তুলনামূলক নিরাপদ এবং সচ্ছল জীবনের আশায় অনেকেই নিজেদের জন্মভূমি ছেড়ে অচেনা মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছে। ইসরায়েল অত্যন্ত সুনিপুণভাবে এই মানুষের অসহায়ত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ভারতের 7 সিস্টার্স অঞ্চলে ইসরায়েলের এই সরাসরি সংশ্লিষ্টতা সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য এক অশনি সংকেত। এই অঞ্চলটির সীমানা একদিকে চীনের সাথে, অন্যদিকে মিয়ানমার এবং বাংলাদেশের সাথে যুক্ত। আগামী দিনে চীন, যুক্তরাষ্ট্র, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং চীন ভারত উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এই 7 সিস্টার্স। এমন একটি স্পর্শকাতর এবং অস্থির অঞ্চলে ইসরায়েলের মতো একটি দখলদার ও আগ্রাসী রাষ্ট্রের অনুপ্রবেশ আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলবে। ধর্ম এবং শিকড়ের সন্ধানের আড়ালে এখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে ইসরায়েল যদি কোনো ধরনের সংযোগ স্থাপন করে, তবে তা পুরো ভারতীয় উপমহাদেশ এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশ সীমান্তের এত কাছাকাছি ইসরায়েলি স্বার্থের এই উপস্থিতি কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। একদিকে যখন কোনো গোষ্ঠীর নিরাপত্তার কথা বলে হাজার মাইল দূর থেকে তাদের সরিয়ে আনা হচ্ছে, তখন নিজ ভূমিতে থাকা ফিলিস্তিনি মুসলমানদের মৌলিক অধিকার ও নিরাপত্তা ইসরায়েলি বুটের নিচে প্রতিনিয়ত পদদলিত হচ্ছে। এই চরম বৈষম্যমূলক নীতি আন্তর্জাতিক আইনি কাঠামোর চরম লঙ্ঘন।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা ফিলিস্তিনিদের হত্যা করছে এবং তাদের জমি দখল করছে। আবার সেই একই নিরাপত্তার কথা বলে অন্য দেশের নাগরিকদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সেখানে এনে সংঘাতপূর্ণ এলাকায় ঢাল হিসেবে ব্যবহার করছে। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিতে বেড়ে ওঠা এই মানুষগুলো মধ্যপ্রাচ্যের বারুদের ধোঁয়ায় ইসরায়েলি বাহিনীর রাজনৈতিক দাবার ঘুঁটি হয়ে হারিয়ে যাবে নাকি উন্নত জীবনে দেখা পাবে তা সময়ের সাথে জানা যাবে। ফিলিস্তিনিদের অধিকার হরণ করে অবৈধ বসতি স্থাপন করে ইসরায়েল যে অমানবিক এবং আগ্রাসী নীতি অনুসরণ করছে তা বিশ্ব সম্প্রদায়ের সামনে আরও একবার অত্যন্ত স্পষ্টভাবে উন্মোচিত হলো। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই দখলদারিত্বকে আরও বেপরোয়া করে তুলছে, যার আঁচ এখন এসে পড়ছে দক্ষিণ এশিয়ার সীমান্তগুলোতে।